বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV ডেইলি ভিউজ। আজ 14 জানুয়ারি 2025। শুরুতেই আজ আমার এখানে উপস্থিত যারা আছেন আমার দুইজন সাংবাদিক এবং নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান। ডেইলি ভিউজের অনুষ্ঠান শুরুতেই আমাদের সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। শুরুতেই ইত্তেফাকের শিরোনাম পাঠ করছেন মুস্তাফিজুর রহমান, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সিনিয়র সাংবাদিক। আসসালামু আলাইকুম। NSTV স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের NSTV এবং নিউজ স্টারের দৈনিক দি ডেইলি নিউজ স্টারের দুজন সিনিয়র সাংবাদিক, জনাব আবু রুশদ বিন আজাদ এবং আরেকজন সাইফুর রহমান, শরীফুল ইসলাম অলিক। জি জি, আমি কার্ডে দেখছিলাম আর যাই হোক, ধন্যবাদ। তো আজকে এখানে আমাদের এখানে দৈনিক ইত্তেফাকের কিছু শিরোনাম আমি পড়বো। এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন আমাদের দি ডেইলি নিউজ স্টারের সম্পাদক এবং প্রকাশক জনাব শাহজাহান আলী কুলদার। তো আমি হেডিংগুলো আমি প্রথমে পড়ে শোনাচ্ছি। বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক। মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বদলি বন্ধ রয়েছে বলে অভিযোগ। 18,000 শ্রমিককে মালয়েশিয়ার প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 36 ঘন্টা গণ অনশন, আশ্বাসে স্থগিত চলবে। এখানে একটা কথা না বললেই নয়। জগন্নাথ এই যে বিশ্ববিদ্যালয়ে এখন যিনি ভাইসি নিযুক্তি পেয়েছেন, ইনিও কিন্তু নিযুক্তি পান নাই। ওই যে জামাত ইসলামের ব্লেসিং আছে, সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বসে গেছে। এই যে সকল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ঝাঁপ দিয়ে বসে গেছে। এরা সব জামাত সমর্থিত এবং জামাতের ইয়ানোদ্দানকারী রোকন। কোনো সমাধানটাই হবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষা এবং ওই যে হল দখল করে নিয়েছে শিবির, এগুলোর থেকে বের হয়ে আসা এত সহজ নয়। একমাত্র এখান থেকে এই যিনি সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় যদি সরকারিভাবে, এবং শিক্ষা উপদেষ্টা তো এখানে অথর্ব, কোনো কাজটাই হচ্ছে না, তো এখানটায় যদি প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাহী আদেশে কোনো এসআরও বা প্রজ্ঞাপন জারি করেন, তাহলেই হয়তো কিছু হতে পারে। আর তা না হলে এই যা হবার তাই হবে। শিক্ষার 12 কি, এখন 14টা বেজে গেছে আর কি। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই কোনো ছাত্ররা এখন আর ক্লাসটা করছে না, পরীক্ষা কেউ দিতে চায় না, ক্লাসে বসতে চায় না। একটা কথাই বলছে, আমরা সবকিছু অটো চাই এবং নিয়োগ ছাড়াই আর কি, নিয়োগ পরীক্ষা ছাড়াই চাকরিটাও চাই। কোন চাকরি? BCS PSC চাকরি। এই যেরকম যে 335 জন পুলিশের SI কে ওই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল অব্যাহতি শৃঙ্খলাজনিত কারণে, তারা আবার অনশন করছে। তো এগুলো খুব দুর্ভাগ্যজনক। এইগুলো এখান থেকে প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি যদি হস্তক্ষেপ না করেন, বিশ্ববিদ্যালয় ভিত্তিক এই যে ভাইস চ্যান্সেলরদের নিয়োগ দিয়ে থাকেন, এই বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর যিনি সরকারি বেসরকারি, মহামান্য রাষ্ট্রপতি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি পোস্ট গ্রাজুয়েশন করা। তো এখানটায় আর কি তখন জগন্নাথ কলেজ ছিল। আমি ওই সেই 80-র দশকে গ্রাজুয়েশন করেছি, 80-র দশকেই আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি। প্রথম তো আর কি এই মাইক্রোবায়োলজিতে পড়তাম, এরপরে গ্রুপ চেঞ্জ করে নিয়ে আমি এই সাধারণভাবে ওখান থেকে গ্রাজুয়েশনটা করি, পোস্ট গ্রাজুয়েশনও করি। তো এখানটায় এই সব ভিসিগুলো নিজেরাই বসে গেছেন। মাননীয় বাংলাদেশের রাষ্ট্রপতি অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হস্তক্ষেপ যতক্ষণ না করবেন, এই হযবরল ভাব কাটবেন। ধন্যবাদ। 32 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের উদ্যোগ 1 ফেব্রুয়ারি। এখন দেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেমি মার্শাল্লাহ, সবকিছুই নিয়মতান্ত্রিক নিষিদ্ধ।
এইগুলো এরা যা করছে আর কি, জেনে শুনে বুঝে করছে, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টাকেও শেষ করার জন্য। পরের খবরে যান। শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড পরীক্ষার অনুমতি, জুলাই আগস্ট। এটার কি কল পরীক্ষা করবে? শেখ হাসিনা যা বলছে তো প্রকাশ্যেই, যা মার্ডার হয়েছে সব ছবি আছে, ভিডিও আছে। ওই যে যুদ্ধ অপরাধীদের যিনি চিফ প্রসিকিউটর, এই যে তাজুল ইসলাম, এ কিন্তু জামাত ইসলামের যারা যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি হয়েছে এদেরও চিফ প্রসিকিউটর ছিলেন। এ সব কিছুই দেখে শুনে একটাই পথ পেয়েছে আর কি, কোনো কিছুটাই নাই। ওই যে মাইকেল যে গুম হয়েছিল, সেই মাইকেলের কোনো কাগজপত্র ছাড়াই এই যেদিন এই যে ট্রাইব্যুনাল যেটা করছে, এই 2000 গণ আন্দোলনের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করছে, এই ট্রাইব্যুনালে যেই দিন মাইকেলকে কাগজপত্র ছাড়াই মামলাটা নিয়েছেন, ওই দিন থেকেই আর কি এই যে 2024-এর গণ আন্দোলনের এই ট্রাইব্যুনালেরও কি হবে না হবে এটা বাংলাদেশের উচ্চতর আইন আদালত আছে। আর যখন কোনো ট্রাইব্যুনাল হয়, যুদ্ধ অপরাধ হোক বা যেটাই হোক, বা অপরাধের উপরে, অপরাধ সংগঠিত হওয়ার পরে, প্রমাণিত হওয়ার পরে, যেমন যুদ্ধ অপরাধীরা প্রমাণ হওয়ার পরেই এই যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের ফাঁসি হয়। তো এখন কোনো ট্রাইব্যুনালই গঠন হয় নাই, আর এখন দেশটা মার্শাল্লাহ, উই আর আন্ডার মানে মার্শাল্লাহ। তো সেই জায়গাটায় সব কিছুই কিন্তু রহিত, বিচার আদালত এখানটাইতে হতেই পারে না এইরকমটা। আর ওটা কোনো ট্রাইব্যুনাল বিশ্বের অন্যান্য দিকে তাকাইলেও আমরা যেটা দেখতে পারি, আমি একজন আইনজীবী হিসেবে 1988 সাল থেকে অ্যাপিলেট ডিভিশনে রাজস্ব মামলাগুলো করে থাকি। আমার 4টি ডিএলআর আছে। আমি একজন আইনজীবী হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে 265 দিনে আমি এখান থেকে যেটা জানি বুঝি এর ওপরেই আমি বললাম আর কি। ধন্যবাদ। হেল্পলাইনে বেড়েছে শিশু হারানো বিষয়ে ফোন কল, চলতি বছরের মাঝামাঝিতেই নির্বাচনের দাবি করা হবে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত। এটা আজকে হেডিং ছিল। এবং আমাদের নিয়মিত অনুষ্ঠান এবং আলোকপাত, যেমন হজ উমরা বিষয়ে একটু যদি আলোকপাত করেন আর কি, নিয়মিত যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে আজ আমাদের সময় কম এবং অনলাইন এডিটরও নাই, যে কারণে ফিলিস্তিনের ওপরে নিয়মতান্ত্রিক 1987 সাল থেকে আমি যে ইস্তেগফার দোয়াটা করে থাকি, সেই দোয়াটাই করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ওই যে ফিলিস্তিনের যে ইহুদি হায়েনারা, তাদের যে নেতা বেঞ্জামিন নেতানিয়াহু, এই যে মুসলমানদেরকে, ফিলিস্তিনিদেরকে কতল করার জন্য তার নামটাও বদল করেছে। বেঞ্জামিন নেতানিয়াহু, অর্থাৎ বেঞ্জামিন অর্থ সকল কিছু ভালোর জন্য যে পাহারাদার। বেনামিন হচ্ছে ইহুদিদের বিপক্ষে মুসলমান সহ যারা, তাদেরকে ধ্বংস করার জন্য। আর আমাদের এই সাংবাদিকরা বিশ্বব্যাপী জেনে না জেনে না বুঝে, এখন সাংবাদিক আমাদের দেশে তো নাই আর কি, মধ্যরাতের পরে যারা টকশো করে এরা একটাও সাংবাদিক না। আমার এখানে 2 জন সাংবাদিক আছে, এরা 10 বছরের অধিককাল আমার এই যে নিয়মিত উপস্থাপক, এখানটায় সাংবাদিকতা আমরা করি। আমাদের অনলাইন নিউজ পোর্টাল, আমাদের এদের সকলের অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করে দিয়েছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় তো আর এখন প্রধান উপদেষ্টা হলেও তার কাজটা চালাচ্ছেন এই যে শফিকুল আলম, যিনি ডেইলি স্টারের সাংবাদিকদের এজেন্ট ছিলেন। উনি এখন এখানটায় একটা প্রেস সচিবের কাজটাই হলো, প্রধান উপদেষ্টা যেটা বলেন, যে কাজটা করতেন নাইমুল ইসলাম খান, যে কাজটা করতেন আবুল কালাম আজাদ, যে কাজটা করতেন ইতিপূর্বেকার তরিকুল ইসলাম সাহেব যখন তথ্য মন্ত্রী ছিলেন, সেই রকমটাই। তো এখানে আমাদের এই ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের 9টি অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করে দিয়েছে। তো এখান থেকে আমার যেটা উপস্থাপনা আর কি, এই যে বেনামিন নেতানিয়াহু নয়, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তার নামটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ইতিমধ্যে ফিলিস্তিন, লেবানন সেই নিয়ে মধ্যপ্রাচ্যের 4-5টি দেশের প্রায় 52,000-এর মতো মানুষকে মেরে ছাপ করে দিয়েছে ইহুদিরা। ইহুদিদের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু এবং
এই যে হাসপাতালে কাতরাচ্ছে, এখন তো হাসপাতাল নাই, রাস্তায় দাঁড়ানোর জায়গা নাই, খাওয়ার পানি নাই, আবাসন নাই, এরপরেও জাতিসংঘ থেকে সহযোগিতা করছে না। আমাদের মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলো ফিলিস্তিনিদের সহযোগিতা করছে না। তো আহতও প্রায় লক্ষাধিক। আমি এখান থেকে এই ইস্তেগফার দোয়া করাটা ছাড়া আমাদের আর কিছুই করার নাই। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের এই দোয়াকে কবুল করে নিন, এই যে ফিলিস্তিনিদেরকে বাঁচান এবং যারা আহত অবস্থায় দিনাতিপাত করছে তাদেরকেও দূরতালয়ে সুস্থ করে দিন। ওই যে ইহুদিদের নেতা বেঞ্জামিন নেতানিয়াহুকে, আমেরিকাকে, ইউরোপীয় ইউনিয়নকে, এদেরকেও হেদায়েত দান করুন। বেঞ্জামিন নেতানিয়াহুকে হয় হেদায়েত দান করুন, না হলে ধ্বংস করুন। আমিন। এখানে এখন আমাদের শেষ যে প্রোগ্রাম, আমাদের এই যে দুইজন সাংবাদিক, এদের আমাদের অনলাইন নিউজ পোর্টালের আইডি কার্ড কি এনেছো? দাও, আমি আইডি কার্ড দুটি তাদেরকে দিব। এই যে আমার এই যেটা আমার মুক্তিযুদ্ধের সনদ 1971 সালের রণাঙ্গনের, এই বইটিতে 265 দিনের আমার এই যে মুক্তিযুদ্ধের যে অনুষ্ঠান সেইগুলি, এছাড়াও আইসিটি অ্যাক্ট 2018 আইএনটি বইটির মূল্য 500 টাকা। আমার এখানে আমি এই আমার সাংবাদিকদের তাদের আইডি কার্ডটি আর কি, এইটা হচ্ছে এই যে আমাদের এই হাতে নাও, দুই হাতে দুইটা জার্জিটা কার্ড, সরি এই যে আমি এদের এই কার্ড, সেই সাথে আমার এই একটি বই এদেরকে আমি উপহার হিসেবে দিলাম। এরা আমার এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র এবং www.dailynewsstar.com এই যে অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক। এদেরকে আবার আমি এই যে মাঠে ময়দানে যাতে সাংবাদিকতা করতে যাইয়ে বৈষম্যের শিকার না হয়, এই জন্যই আর কি এখান থেকে আন্তর্জাতিকভাবে এদেরকে আমি এখান থেকে রিকগনিশন দিয়েই, তাদের ওয়ার্ক অর্ডার দিয়েই আবারও সাংবাদিকতা করার জন্য আর কি এই কার্ডগুলো প্রদান করলাম। ধন্যবাদ সবাইকে। আজকের প্রোগ্রাম আমরা এখানটায় আর বাড়তি করতে পারছি না। এখানে 1971 সালের রণাঙ্গন, আমার কৃত মুক্তিযুদ্ধ, 265 দিন রণাঙ্গনে আমি মুক্তিযুদ্ধ করেছি। আর যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। আমার এই পিছনের এই যে ছবিটি আছে, আমরা এই ছবিটি নিয়ে ওই সেই ইন্ডিয়া হতে আর কি যশোর কলকাতা রোড ধরে আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে। সৌভাগ্যক্রমে আমার বাড়িটা বেনাপোল হওয়ার কারণে এই 9-10 বৎসরের আমি বয়সে ওই যে 265 দিন যুদ্ধটা করেছি। আমাদের স্লোগানটা ছিল, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদেরকে সেই বাই রোড দিয়ে আবারও ফেরত নিয়ে যাওয়া হয় চূড়ান্তভাবে যেদিন বিজয় হয় আর কি, ওই দিন আবারও আমরা এই বাংলাদেশে আসি ওই সেই জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি স্লোগান নিয়ে। আমার এই পাশের যে ছবিটি, যে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢুকেছিল 450টি ল্যান্ড ট্যাঙ্কার, এই যে লাইফ ট্রি বা জীবন গাছ আর কি, এই যে জায়গাটি, এই জায়গাটি আমার নানার, এখন আমাদের এই জায়গার থেকে ইন্ডিয়ায় ঘুমাইতাম এবং মুক্ত অঞ্চলের সুবাদে দিনের বেলায় এসে আমরা ওই যে বাংলাদেশে যুদ্ধটা করতাম। ওই যে রাজাকারদের খোঁজ খবর, খান সেনাদের খোঁজ খবর, জিপ গাড়ি কোথার থেকে গুলি করা হয়তো, রাজাকারদের কোথায় খোঁজ খবর প্রদান করতাম। তো সেই রকমটা ভাবে আর কি একদিন গাছে উঠে দেখার সময় আমার মাথার ওপর দিয়ে মোটরের গুলা যায়, শব্দ দূষণে আমি ওই গাছে বেহুশ হয়ে থাকি। আমাকে তো ঘন্টা 2 কাল পানি দেওয়ার পরে হুশে আসি। সেই থেকে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। গত ফেব্রুয়ারি মাসে ঢাকাস্থ সিএমএইচ বলে দিয়েছে আমার এই কানটি আর ভালো হওয়ার নাই। এখানে আমি 1971 সালে রণাঙ্গনের যোদ্ধা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যখন বললেন আপনাদের যা কিছু বলার আছে লিখিত জানান, 29 আগস্ট
2024। ইতিমধ্যে তো 7ই আগস্ট আমার এই স্টুডিও ভাঙচুর করা হয়, বন্ধ করে দেওয়া হয়। বঙ্গবন্ধুর ছবি কেন, জয় বাংলা বলিস কেন, ইত্যাদি ইত্যাদি। মুক্তিযোদ্ধা নাকি দুর্ভাগ্যজনক, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করবেন না তোমরা বাবারা। এই যে সারজিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, তোমার দাদারাও আমার থেকে বয়সে কম, আমার বয়সটা এখন 65+। তো এই জায়গাটায় মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করো না। তোমাদের যে কাজটা দিয়েছি, এই যে ছাত্র জনতার আন্দোলনে আমার ছেলেটা আন্দোলন করেছে, আমার নাতি ছেলে সুলাইমান আন্দোলন করেছে, আমি এখানতে 10টি প্রোগ্রাম করেছি। এইটা তোমাদেরকে তামাশা করার জন্য দেই নাই। তোমরা যে কাজটি দিয়েছি সেই কাজটাই করো। আর তোমরা নাবালক ছেলে পিলে, তোমাদের দিয়ে বেশি কথা আমরা শুনতে চাই না। এছাড়াও আরেকটি কথা হচ্ছে, যারা উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় সহ, আপনারা আপনাদের পূর্বের কাজটি করবেন না। আর পূর্বের কাজটি যদি করেন, সম্মানই নিবেন না। সকলেই যদি সম্মানই দেয় 18 কোটি লোক, আমারটি কিন্তু আমি দেব না। আমি যেমন গণভবনের 18 কোটির 1 ভাগ আমার ভাগটিও আমি দেব না, আমার ছেলের ভাগটিও দিব না, আমার বউয়ের ভাগটিও দিব না, আমার মেয়ের ভাগটিও দিব না, আমার নাতি নাতনিদের ভাগটিও দিব না। কারণ গণভবনটা আমাদের। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশটা এনে দিয়েছি। আমার এই কানটা ভালো করে দাও পারো যদি, আর তা না হলে মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করবা না। মাননীয় উচ্চতর আদালতে রায় দিয়েছে বলেই কথাটা বলছি, এর আগে তো কথা বলতে দেওয়া হচ্ছিল না। তো সেই জায়গাটার থেকে আর কি আমি এখানে আজকের এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বরাবর যেহেতু লিখিত আবেদন করেছি 29 আগস্ট 2024, আমি কোনো সুরাহা পাই নাই, কোনো জবাব পাই নাই। আজ 14ই জানুয়ারি এখানটাই ওই যে এই ছাত্র জনতার সরকার 2024-এর 5 মাসের অধিক কাল পেরিয়ে গেছে। তো সেই জায়গাটায় আমি আবারও উপস্থাপন করছি 1971 সালের মুক্তিযুদ্ধ, 1971 সালের মুক্তিযোদ্ধা। এই যে 1971 সালের মুক্তিযুদ্ধে আমার একটি ছোট ভাই আমার হাতের উপরে মারা গেছে। এছাড়াও হাজার হাজার মানুষ মরতে দেখেছি। এখানে যেটা 30 লক্ষ বলা হয়, গড় এভারেজ করলে প্রতিদিন এই 11,000 মানুষ আমি দেখেছি। যেদিন 25 মার্চ কালো রাত্রি আমার বেনাপোল শহরেই আর কি, তখন একটি বাজার ছিল, এখানেই প্রায় 11 থেকে 12,000 লোক নিধন হয়েছে যুদ্ধের ময়দানে। প্রতিদিন এমন দিন ছিল না 150 থেকে 200 ওই মোটরের গুলার শব্দ, মেশিন গানের গুলা, তারপরে রাজাকারদের খান সেনাদের গুলিতে মারা যাইতো, শত শত আহত হয়েছে। এইরকম আহত মানুষ এখনো আমার বেনাপোল অঞ্চলে শত শত আছে। সেই হিসাব দিয়েই আর কি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমাদেরকে একটি মর্যাদার সেটেলমেন্ট দিবেন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর। যেহেতু আমি আবেদনটা করেছি 29 আগস্ট 2024, নানান ঝামেলার কারণে তখন দিতে পারেন নাই, এখন দিন। আর তা যদি না পারেন, মাননীয় রাষ্ট্রপতি নির্বাহী আদেশে অথবা একটি কমিশন করে দিয়ে সেই কমিশনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট দিন। আমি উপস্থাপন করছি 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বরাবর। ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় যদি একটি নির্বাহী আদেশে এসআরও দেন মুক্তিযোদ্ধাদের সেটেলমেন্ট বিষয়ে, তাহলে এখানটায় এই দেশের 18 কোটি জনগণের কেউই কোনো এখানটায় বিরোধিতা করবে না। এটা আমরা মুক্তিযোদ্ধারা প্রত্যাশা তো করতেই পারি। এখানকার আজকের প্রোগ্রাম আমি শেষ করছি। ডেঙ্গু শেষ হয়নি, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। ধন্যবাদ। আজকের প্রোগ্রাম এখানে আজকের মতো শেষ হলো। খোদা হাফেজ। ধন্যবাদ।